নিশ্চিতভাবেই বলা যায় পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি, যেখানে শুভেন্দু অধিকারী হতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। যেই শুভেন্দু অধিকারী, একটু মনে করিয়ে দিই শুভেন্দু অধিকারী বাংলাদেশের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে, সেই শুভেন্দু অধিকারীর কিছু কথা আমরা একটু মনে করিয়ে দিতে চাই। শুভেন্দু অধিকারী যে বাংলাদেশের কথা বলেছিল, যে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কিন্তু এই বাংলাদেশ দখল করে ফেলতে পারে পশ্চিমবঙ্গ, সেই কথা কিন্তু তিনি মনে করে দিয়েছিলেন। রাজাকারের বাচ্চা উচ্চারণ করেছিলেন, যারা 5 আগস্ট ঘটিয়েছেন তাদেরকে কিন্তু রাজাকারের বাচ্চা হিসেবে কথা বলেছেন তিনি। একই সাথে ময়লা ফেলে, অর্থাৎ ভারতের একদিনের ময়লায় পুরো বাংলাদেশ ঢেকে যাবে, সেই কথাও কিন্তু কটাক্ষও তিনি করেছেন। এমনকি বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য গাজার মতো, অর্থাৎ গাজায় যে ধ্বংসযজ্ঞ ধ্বংসলীলা চালিয়েছে ইসরায়েল, সেই একইভাবে শিক্ষা দেওয়ার কথা বলেছে, বাংলাদেশের উপরেও গাজার মতো শিক্ষা দিতে হবে, সেই কথা কিন্তু শুভেন্দু অধিকার বলেছেন। এবং একই সাথে তিনি বাংলাদেশের উপরে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালানোর কথা তিনি উচ্চারণ করেছিলেন। অর্থাৎ এই শুভেন্দু অধিকারী, যিনি বাংলাদেশের লাগোয়া, সীমান্ত লাগোয়া যে পশ্চিমবঙ্গ, সেখানকার মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন, তিনি আওয়ামী লীগ সরকার অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে বাংলাদেশের প্রতি একের পর এক কিন্তু এই মন গড়া কথা বলে গিয়েছেন এবং বিদ্রূপ করে গিয়েছেন একের পর এক। বাংলাদেশকে গুনাই ধরছেন না, বাংলাদেশকে গুনায় ধরার মতো কোনো দেশ কিনা, এই কথাও কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন। অর্থাৎ তিনি মুখ্যমন্ত্রী হলে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সাথে সম্পর্কটা আসলে কেমন হবে সেটি দেখার বিষয়। কারণ তিনি যতগুলো মন্তব্য করেছেন তার বেশিরভাগ সবগুলো মন্তব্যই অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তিনি করেছেন। প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সমর্থন জানিয়ে, অর্থাৎ শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে কিন্তু তিনি এই কথাগুলো বলেছিলেন সেই সময়। দর্শক, যে কথাটি বলছিলাম, হিসেব দিচ্ছিলাম কোথায় কোথায় বিজেপি এগিয়ে রয়েছে। তামিলনাড়ুর কথা যদি বলি, সেখানে 118 আসন লাগবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য। সেখানে কিন্তু তামিলনাড়ুতে ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছে টিভিকে, যে জোট রয়েছে সেই জোট, অর্থাৎ তামিলনাড়ুর যে দক্ষিণী হিরো বলা হয় বিজয় থালাপতি, সেই থালাপতি বিজয় কিন্তু তার দল গঠন করেছেন টিভিকে, সেই দল 108 আসন পেয়েছেন, অর্থাৎ 118টির মধ্যে 108 আসন পেয়ে গেছেন। সংখ্যাগরিষ্ঠতা পেতে যে 118 আসন লাগবে, মোট তামিলনাড়ুতে রয়েছে 234টি সিট, এই 234টির মধ্যে 118 আসন প্রয়োজন সরকার গঠন করতে, অর্থাৎ মুখ্যমন্ত্রী হতে সেখানে 118 আসন প্রয়োজন। তার মধ্যে 108টি অলরেডি পেয়ে গিয়েছে এই বিজয় থালাপতি বিজয়ের দল টিভিকে। আর মাত্র 10টি আসন প্রয়োজন। এই 10টি আসন পেলেই কিন্তু থালাপতি বিজয়ের দল সরকার গঠন করবে তামিলনাড়ুতে। সেখানে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডিএমকে এবং এডিএমকে, তারা দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে এই দুটি দল। একই সাথে কেরালার কথা যদি বলি, কেরালায় ব্যাপক ধস নেমেছে বিজেপির, অর্থাৎ যদি বলা হয় মাত্র 2টি আসন পেয়েছে 140টি আসনের মধ্যে সরকার গঠন করতে, সেখানে কেরালায় সরকার গঠন করতে প্রয়োজন 71টি আসন, সেই কোটা পূরণ করে ফেলেছে ইউডিএফ, তারা এককভাবে 89টি আসন পেয়েছে। অর্থাৎ ইউডিএফ কিন্তু ক্ষমতায় যাচ্ছে সেটি বলাই যায় এবং নিশ্চিত হয়ে গেছে, যেখানে বিজেপির ভরাডুবি বলা যায়। যদিও ভরাডুবিটা বলা যাবে না অনেক অর্থে, আরেক অর্থে, কারণ 2021 সালের যে নির্বাচনে, সেই নির্বাচনে কিন্তু খালি পকেটে ফিরতে হয়েছিল এখান থেকে, অর্থাৎ কেরালায় বিজেপিকে শূন্য পকেটে ফিরিয়ে দিয়েছিল সেখানকার ভোটাররা, একটি আসনও সেখানে পায়নি 2021 সালে। 26 সালে মাত্র 2টি আসন পেয়েছে। আসামের কথা একটু বলতে চাই, আসামে কিন্তু রীতিমতো বাজিমাত করে দিয়েছে বিজেপি, অর্থাৎ এখানে বিজেপি 99 আসন পেয়েছে এবার, যেখানে 2021 সালে মাত্র 73টি আসন পেয়েছিল। কংগ্রেস এখানে দ্বিতীয় অবস্থানে রয়েছে মাত্র 23টি আসন পেয়েছে। 126টি আসন রয়েছে আসামে, সেই আসামে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে 64টি আসন পাওয়া প্রয়োজন ছিল, সেখানে বিজেপি 99 আসন পেয়েছে, অর্থাৎ নিশ্চিতভাবে সরকার গঠনের পথে এগিয়ে গেছে বিজেপি, নরেন্দ্র মোদীর দল। আমরা যদি আরেকটু দেখি যে পুদুচেরিতে অবস্থান কি করছে, সেখানে কিন্তু এনআরসি যেটা দেখছি আমরা, সেই দলটি এখন পর্যন্ত 16 আসন
পেয়েছে, অর্থাৎ সেখানে 30টি আসন রয়েছে, সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য 16 আসন প্রয়োজন ছিল, সেই 16 আসনই পেয়েছে সেই জোটটি এনআরসি।